সকলকে ঋতুর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনারা থাম্বনেল থেকে ইতিমধ্যেই জেনে গিয়েছেন। জেআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যেটি সমস্ত নেট পরীক্ষার্থীরাই পেতে চায়, কিন্তু প্রতি বছরই সকল পরীক্ষার্থীদের মধ্যে থেকে 1% পরীক্ষার্থী সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন 5টি টিপস নিয়ে আলোচনা করার চেষ্টা করব যা আপনাদের জেআরএফের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে এবং পরবর্তী পরীক্ষায় আপনিও সেই 1% পরীক্ষার্থীদের দলে নিজের নাম নথিভুক্ত করতে সক্ষম হবেন। সুতরাং আপনিও যদি সেই 1%-এর মধ্যে নিজেকে দেখতে চান, তাহলে আজকের আলোচনাটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটি শুনতে থাকুন। নাম্বার 1 পয়েন্ট, সিস্টেমেটিক প্ল্যান অথবা সুশৃঙ্খল পরিকল্পনা। বিষয়টা কি? যে আমাকে একটি সিস্টেম বা রুটিনের মধ্যে দিয়ে চলতে হবে। যখন যেটা পড়তে ইচ্ছা করলো তখন সেটা নিয়ে পড়তে বসে পড়লাম, এমনটা করলে হবে না। এতে আমাদের মাইন্ডটা না ডাইভার্ট হয়ে যায়। যেমন ধরো, এখন তুমি সাবজেক্ট পড়ছো, তোমার মনে হবে সাবজেক্ট পড়তে পড়তে আমার ফার্স্ট পেপারটা পড়া হলো না। আবার ধরো ফার্স্ট পেপার পড়ছো, যখন তোমার মনে হলো যা সাবজেক্টটা পড়লে ভালো হতো। কিন্তু তুমি যদি একটা রুটিন করে রাখো, তুমি নিজেকে বলতে পারবে বা বোঝাতে পারবে যে আমি তো ফার্স্ট পেপারের জন্য একটা নির্দিষ্ট রুটিন করে রেখেছি, সেই সময় আমি ফার্স্ট পেপার পড়ব, তাই এখন আমার ফার্স্ট পেপারের জন্য চিন্তা করার দরকার নেই। বা যখন তুমি ফার্স্ট পেপার পড়ছো, তোমার যখন মনে হচ্ছে সাবজেক্ট পড়ার কথা, তুমি নিজেকে নিজে বলতে পারবে আমি তো সাবজেক্টের জন্য একটা নির্দিষ্ট রুটিন করে রেখেছি, সেই নির্দিষ্ট সময়ে আমি সাবজেক্টটা পড়ব। তাতে কি হবে, তোমার একটা বিষয় পড়তে গিয়ে আর একটা বিষয়ের কথা স্মরণে আসবে না বা মনে পড়বে না, বা ওটা পড়া হচ্ছে না এরকমটা মনে হবে না। তাই তোমার মাইন্ডটা যে ডাইভার্ট হয়ে যায় না পড়তে বসে, এই জিনিসটা কিন্তু হবে না। তাই নির্দিষ্ট রুটিন কিন্তু তোমাকে ফলো করতে হবে। এছাড়াও অনেক সময় আমাদের এরম হয়, আমরা বুঝতেই পারি না যে এখন ঠিক কোন বিষয়টা আমার বেশি পড়া প্রয়োজন, আর এটা নিয়ে ভাবতে বসে কিন্তু আমাদের কি হয়, পড়ার সময় ঘাটতি দেখা দেয়। তাই আগে থেকে যদি একটা সুনির্দিষ্ট রুটিন করা থাকে, আমরা যদি তাহলে কি করতে পারি, ঠিক সেই সময় আমরা সেই বিষয়টাকে পড়তে পারি। আর এতে আমার কি হয়, তোমাদের সকলেরই এতে অনেকটা সময়ও বেঁচে যাবে। আর সেই অতিরিক্ত যে সময়টা বাঁচাতে পারছো, সেটাকে তোমরা পড়াশোনার কাজে লাগাতে পারবে। তাই কোন বিষয়টা কখন পড়বে বা কখন রিভিশন করবে, তার একটা সুনির্দিষ্ট রুটিন আগে থেকেই তৈরি করে রাখো। তেমন হলে আজকের রুটিন, অর্থাৎ আজকে যেটা তুমি পড়তে চাইছো, সেটা আগের দিনেই কোনো একটা অবসর সময় তুমি তৈরি করে রাখতে পারো। তাতে কি হবে, একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে, একটা সিস্টেমেটিক প্ল্যানের মধ্যে দিয়ে তুমি অগ্রসর হতে পারবে। সেকেন্ড পয়েন্ট দেখো, ইমপ্লিমেন্টেশন অথবা বাস্তব রূপদান। বিষয়টা কি, যে কেবলমাত্র প্ল্যানিং বা সুনির্দিষ্ট রুটিন বানালেই চলবে না, তাকে বাস্তবায়িতও করতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রীরা প্ল্যান তো করে, কিন্তু সেটিকে ইমপ্লিমেন্ট করে না। এমন বহু ছাত্রছাত্রী দেখেছি, তারা তো কখন খাবে, কখন স্নান করবে, কখন ঘুমাবে, এই সমস্ত প্ল্যানিংই করে রাখে এবং শেষ পর্যন্ত সেটি প্ল্যানিংয়েই আটকে থাকে, বাস্তবায়িত আর হয়ে ওঠে না। সুতরাং প্ল্যান অনুসারে অ্যাক্ট করতে হবে, অর্থাৎ যেই প্ল্যানটি আমি করছি সেটিকে বাস্তব রূপ দিতে হবে, তবেই কিন্তু তোমার অগ্রগতি নিশ্চিত। নাম্বার 3 পয়েন্ট, ফোকাস, ডিস্ট্র্যাকশন রিমুভ অথবা লক্ষ্য কেন্দ্রিকতা বা বিক্ষিপ্ততা দূরীকরণ। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ডিস্ট্র্যাকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ ডিস্ট্র্যাক্ট করার মতো সমস্ত বিষয় আমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। এফবি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সমস্ত বিষয়গুলো আমাদের ফোনেই থাকে। আর বর্তমান সময় ফোন একটি অপরিহার্য বিষয়, তাকে তো বাদ দিয়ে কোনো কাজ করা সম্ভবই না। যেমন ধরো, এই ভিডিওটাই এখন তোমরা এই ফোনেতেই দেখছো। তাছাড়াও অনলাইন ক্লাস, মক টেস্ট ইত্যাদি ক্ষেত্রেও ফোন অপরিহার্য।
এখন প্রশ্ন হলো, তাহলে তোমরা ডিস্ট্র্যাকশন রিমুভ করবে কিভাবে এবং নিজের ফোকাসকে কিভাবে ধরে রাখবে? দেখো, নাম্বার 1, পড়তে বসার সময় অবশ্যই নেটটাকে বন্ধ রাখো। অপ্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় যে কোনো রকম নোটিফিকেশান তাহলে তোমার সংযোগকে নষ্ট করতে পারবে না। বারবার তোমার ফোনের দিকে মনও চলে যাবে না। সুনির্দিষ্ট একটি সময় রাখো, যেই সময় তুমি প্রয়োজনীয় নোটিশ বলো, প্রয়োজনীয় ভিডিও বলো, সেগুলো দেখার চেষ্টা করো। এছাড়াও তুমি আরেকটা কাজ করতে পারো। কি করতে পারো? নিজেকে নিজে রিওয়ার্ড দিতে পারো। যেমন ধরো, তুমি ঠিক করলে এই 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি একটি বিষয় খুব ভালো করে পড়বে। যদি তুমি কমপ্লিট করতে পারো বিষয়টা, তাহলে তুমি 15 মিনিটের জন্য ফোনটা নিয়ে গান শুনতে পারো, পছন্দের ভিডিও দেখতে পারো, অথবা একটু ফেসবুক করতে পারো। একইভাবে নিজেকে তুমি পানিশমেন্টও দিতে পারো। তুমি যদি সময়ের মধ্যে কাজটি করতে না পারো, তাহলে তুমি ফোনে হাত দেবে না। তাই নিজেকে ঠিক করতে হবে এই ডিস্ট্র্যাকশানে ভরা এই জগতের মধ্যে কিভাবে তুমি নিজের ফোকাসটাকে ঠিক রাখতে পারো। তুমি যদি তোমার লক্ষ্যে ফোকাস থাকো, তাহলেই কিন্তু তুমি তোমার সফলতার পথে অগ্রসর হতে পারবে, সফলতা সহজে অর্জন করতে পারবে। না হলে কিন্তু তুমি সেই 1% মধ্যে কখনোই আসতে পারবে না। তাই অবশ্যই নিজের ফোকাসকে ঠিক রাখো। নাম্বার 4 পয়েন্ট, PYQ অ্যান্ড মক টেস্ট অথবা নিজের অগ্রগতির বিশ্লেষণ। নিজের অবস্থান, অর্থাৎ তুমি বর্তমানে ঠিক কতটা প্রস্তুত, ঠিক কোন জায়গায় এখনও তোমার খামতি রয়ে গেছে, বা আগের থেকে কতটা তোমার ডেভেলপমেন্ট হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানতে মক টেস্ট অবশ্যই দিতে হবে এবং আধুনিক প্রশ্নের ধরন অনুসারে মক দিতে হবে। PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এর অভ্যাস তো খুবই প্রয়োজন, বিশেষত ফার্স্ট পেপারের জন্য। আর আমি জোরের সাথে কথা বলতে পারি, যারা ফার্স্ট পেপারের PYQ অভ্যাস করবে না, তাদের পক্ষে JRF পাওয়া কখনোই সম্ভব নয়। এছাড়াও PYQ থেকে আমরা টাইম ম্যানেজমেন্টের বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারি। আর টাইম ম্যানেজমেন্ট যে বর্তমান NTA নেটের জন্য কতটা প্রয়োজনীয়, তা তো আলাদা করে আর বলার অপেক্ষাই রাখে না। সুতরাং PYQ এবং মক টেস্ট অবশ্যই দিতে হবে, কারণ নিজের অগ্রগতির বিশ্লেষণ ছাড়া তুমি কখনোই JRFের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে না। তাই নিজের অগ্রগতির বিশ্লেষণ করতে তোমাকে কিন্তু মক টেস্ট এবং PYQ করতেই হবে, এবং তার সাথে সাথে PYQ অ্যানালিসিস করতে হবে। অর্থাৎ এবছর NTA এই প্রশ্নটা করেছে, এই প্রশ্নটার ওপর বেশ করে আর কি প্রশ্ন NTA করতে পারে, এই বিষয়টাকে কিন্তু ভাবতেই হবে। এটি কিন্তু খুবই একটি অপরিহার্য বিষয়। 5 নম্বর পয়েন্ট, সিলেক্টিভ স্টাডি অ্যান্ড রিভিশন অথবা নির্বাচিত অধ্যয়ন ও পুনঃ অধ্যয়ন। এখন বিষয় হলো, সিলেক্টিভ স্টাডি বা নির্বাচিত অধ্যয়ন ব্যাপারটি কী? দেখুন, আমাদের নেটের সিলেবাসে যেটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত ভাস্ট। তাই পড়াশোনার পাশাপাশি ঠিক কোন কোন বিষয়গুলো আমরা বাদ দেব, সেটাও কিন্তু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্টের পাশাপাশি ফার্স্ট পেপারের ক্ষেত্রেও কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ফার্স্ট পেপারে 10টি ইউনিট রয়েছে, তার মধ্যে কিন্তু আপনাকে পছন্দ অনুসারে 6টি বা 7টি ইউনিট বেছে নিতে হবে। সবগুলো ইউনিটই যে গুরুত্ব দিয়ে পড়তে হবে এমন না করলেও চলবে। এছাড়াও কিছু টপিক রয়েছে, সেই টপিকগুলোর মধ্যে থেকেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে, আবার এমন কিছু পোরশন থাকে যেগুলোকে বাদ দিলেও চলে যায়। তাই খুব বিচক্ষণতার সাথে এই বিষয়টা নির্বাচন করতে হবে যে আমরা কোন জিনিসগুলো পড়ব আর কোন জিনিসগুলো বাদ দিতে পারবো। এই বিষয়টাকেই আমরা সিলেক্টিভ স্টাডি বলতে পারি। এবারে আসি রিভিশন, যেটিকে JRFের মূল মন্ত্র বলা যেতে পারে।
এই রিভিশন ছাড়া এত বিশাল পাঠ্য বিষয়টাকে কিন্তু কখনোই করায়ত্ত করা সম্ভব নয়। তাই সকলকেই এই রিভিশনের ওপর কিন্তু অবশ্যই জোর দিতে হবে। আজ যে গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেগুলি সঠিকভাবে যদি অনুসরণ করেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার জেআরএফ কেউ আটকাতে পারবে না। আজকের এই আলোচনায় আমি বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেছি। এর মধ্যে আপনার ঠিক কোন সমস্যাটি হয় তা কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এটুকুই। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকুন আর নিজের লক্ষ্যে এগিয়ে চলুন।